প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি স্টারের ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন স্টার ডিসকোর্সে। আজকের এই স্টার ডিসকোর্সের বিষয় আমরা নির্ধারণ করেছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি এক ধরনের শব্দালঙ্কার বা রেটোরিক, বা আমরা জানতে চাইছি যে এটি আসলে বাস্তবায়নযোগ্য কিনা, নাকি এটি শুধুমাত্র এক ধরনের শব্দালঙ্কার হিসেবেই থেকে যাচ্ছে বা থেকে যাবে। এই বিষয়ে কথা বলবার জন্য আমরা দুজন অতিথিকে যুক্ত করেছি। লন্ডন থেকে বাংলাদেশে আমরা যুক্ত করেছি দুজন অতিথিকে। আমি শুরুতেই অতিথিদের সঙ্গে বা ডিবেটারদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আসিফ ইমতাজ রবি, তিনি সাংবাদিক এবং লেখক। আমাদের সঙ্গে রয়েছেন রেজাউল করিম রনি, তিনি কবি এবং সম্পাদনার সঙ্গে যুক্ত রয়েছেন। আজকের এই বিষয় নিয়ে তাদের বক্তব্য শুনবো, মতামত শুনবো, তাদের বিতর্ক শুনবো। তার আগে প্রিয় দর্শক, আমরা মনে করি যে আমাদের এই টকশোগুলোতে যারা কথা বলেন, এই কথাগুলো এক ধরনের নির্দিষ্ট চিন্তা বলয়ের মধ্যেই আবর্তিত হচ্ছে, কিন্তু এর বাইরে সাধারণ মানুষের যে চিন্তা, আমাদের টকশো বা বিতর্কের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে, সেটি কখনো কখনো অজানাই থেকে যায়। আমরা শুরুতেই সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে ছোট্ট একটা ক্লিপ দেখে আসছি, সঙ্গে থাকুন। নির্বাচনের পরবর্তী রাজনীতি এখনো ওইভাবে ডিফারেন্সটা আমি দেখতে পাচ্ছি না, তবে কিছু কিছু প্রোগ্রাম, কিছু কিছু অনুষ্ঠানের ভিতরে আমি পাচ্ছি যে আগে যেমন একটা পরিবেশ ছিল, পরবর্তীতে এখন কিছুটা ডেভেলপ হয়েছে। 24 পরবর্তী সময় নতুন করে তরুণদের একটি দল কিন্তু আত্মপ্রকাশ করেছে, অর্থাৎ তরুণদের একটা রাজনীতিতে আসার একটা প্রবণতা। আমাদের বাংলাদেশে যেটা আমরা দেখেছি যে রাজনীতি একটা এমন একটা চিন্তাধারা বা এমন একটা ট্র্যাডিশন আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, মাইন্ডসেট, যে আমরা হচ্ছে এমপি মানেই সে 40+, 35+ বা হচ্ছে 60+, একজন এমপি বা একজন জনপ্রতিনিধি মানেই। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, গ্লোবাল ওয়াইজ যদি চিন্তা করেন, তাহলে দেখবেন পুরো বিশ্ব কিন্তু চেঞ্জ হয়েছে। তরুণরা কিন্তু এগিয়ে আসছে। তরুণদের যে একটা ক্রিয়েটিভ আইডিয়া, তাদের যে কর্মস্পৃহা, এটা কিন্তু আপনার যারা প্রবীণ রয়েছে তাদের থেকে অনেক বেশি। হয় আমরা প্রবীণকেও রাখবো, প্রবীণদের অভিজ্ঞতা আমাদেরকে অবশ্যই নিতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের যে কর্মস্পৃহা, এই দুইটাকে নিয়ে যদি আমরা রিলেট করে কাজ করতে পারি, তাহলে কিন্তু একটা দেশ এগিয়ে যাবে। তো আমরা কিন্তু 24 পরবর্তী সময় কিন্তু তরুণদের রাজনীতিতে আসার বা অনেকেই দেখবেন যা বিদেশে পড়াশোনা করতো, তারা দেশে এসেছে এই নতুন বন্দোবস্তের আশায়। এই জিনিসটা কিন্তু একটা পরিবর্তন এসেছে আমরা বাংলাদেশের রাজনীতিতে। ক্ষমতার যে ডিসেন্ট্রালাইজেশন যে বিষয়টা, সেটা কিছুটা আসছে রাজনীতিতে। এখন সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট হয়েছে বলে আমি মনে করি। আগে যেমন একটা সেন্ট্রালাইজ অবস্থায় ছিল, হ্যাঁ, সবার মানে আধিপত্যটা এক জায়গায় এক সাইডেড ছিল, এক কেন্দ্রিক ছিল। এখন সবারই মোটামুটি প্লেইং একটা ফিল্ড আসছে আমার মনে হয়। অল্প বিস্তর হলেও একটু হলেও আসলে পরিবর্তনটা এসেছে। এখন আসলে সবার রাজনৈতিক যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারটা আসলে কিছুটা হলেও তারা প্রকাশ করতে পারছে, কিংবা তাদের ওই অধিকারের চর্চাটা করতে পারছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সভা, সেমিনার কিংবা প্রোগ্রাম গুলো আসলে এখন ওপেনে করতে পারছে, তাদের দল মত, তাদের মতামত গুলো প্রকাশ করতে পারছে। এটা আসলে আমাদের 5 আগস্ট পরবর্তী রাজনীতির একটা অন্যতম ধারা কিংবা পরিবর্তন বলা যায়। এর বাইরে আসলে যদি বৃহৎ অর্থে বলতে চাই, কিংবা রাজনীতির মূলের দিকের কথাটা বলতে চাই, সেখানে আসলে খুব বেশি পরিবর্তন আমি দেখি না। কেননা আগের যে রাজনীতি ছিল, আগের যেই কালচার ছিল, যে ধারা ছিল, যে নিয়মের গণ্ডির মধ্যে থেকে রাজনীতিটাকে চালনা করা হতো, রাজনীতিবিদরা খেলতো, সেই নিয়মটা পরিবর্তন হয়নি, মাঠটা সেই একই রয়ে গেছে। এখন হয়তো বা নতুন রেফারি আসছে, কিন্তু খেলার নিয়মটা আসলে পরিবর্তন। দর্শক, আমরা শুনছিলাম সাধারণ মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কি ভাবছেন। আমরা এই পর্যায়ে সরাসরি আমাদের যারা বিতার্কিক রয়েছেন, অতিথি রয়েছেন, তাদের কাছে চলে যাব। শুরুতেই রেজাউল করিম রনি, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, সেই রাজনৈতিক বন্দোবস্ত আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য, বা আপনি কি মনে করেন যে এটি আসলে একটি শব্দালঙ্কার? প্রথমে আপনার উদ্বোধনী বক্তব্য, এবং তারপরে আমরা আসিফ ইমতাজ রবির কাছেও যাব, এবং এরপরে বিতর্কের জায়গাটা তৈরি হবে বোধ করি। রনি। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে যেখান থেকে আমাদের বক্তব্য শুনছেন, দেখছেন, সবাইকে আমার কৃতজ্ঞতা, সালাম, শুভেচ্ছা। এইটা খুব ইন্টারেস্টিং একটা আলোচনা আমাদের এখন শুরু হয়েছে আপনার এই জুলাই গণঅভ্যুত্থানের পরে, যে আমরা প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও আমরা কিন্তু আসলে রাজনীতির যে আপনার রাজনীতি নির্মাণের যে প্রক্রিয়া,
সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা কেউ সম্পৃক্ত ছিলাম না, কারণ গণ অভ্যুত্থান আর বিপ্লব এটা এক জিনিস না। এবং এখানে একটা বড় সমস্যা হলো এই গণ অভ্যুত্থানটাকে বিপ্লব মনে করে এটার মধ্য দিয়ে একটা রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের চেষ্টা করে। দেখেন, আপনার গণ অভ্যুত্থানে কোনো রাজনীতি থাকে না, গণ অভ্যুত্থানে থাকে একটা স্পিরিট, একটা অনুপ্রেরণা, যেটাকে আপনি পরম প্রেরণা বলতে পারেন। স্পিরিটের খুব বাজে বাংলা হইলো চেতনা। চেতনা একটা ডার্টি ওয়ার্ড বাংলাদেশে, সেটা আমরা আর বলতে চাই না, আমরা বলছি পরম প্রেরণা। তো এই পরম প্রেরণার আলোকে আপনি একটা রাজনীতি নির্মাণ করবেন। এবং জেনজি যে অভ্যুত্থানটা করেছে, জেনজি কোন ধরনের রাষ্ট্র দেখতে চায় না সেই ব্যাপারে সে রায় দিছে। সে দেখতে চায় না হইলো একটা অলিগার ভিত্তিক রাষ্ট্র, সে দেখতে চায় না এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা একটা রাজনৈতিক দলের লুটপাটের ক্ষেত্র, সে দেখতে চায় না একটা ক্যাডার ভিত্তিক রাজনীতি, হ্যাঁ, সে দেখতে চায় না যেখানে নাগরিক অধিকার না, শুধুমাত্র প্রাধান্য পাবে দলীয় চামচা এবং সমর্থকদের অধিকার। হ্যাঁ, তো ফলে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ভেরি ক্লিয়ার। তারা কোন ধরনের রাষ্ট্র দেখতে চায় না। এখন কোন ধরনের রাষ্ট্র দেখতে চায় সেইটা কায়েম করার দায়িত্ব হলো একটা পলিটিক্যাল এজেন্সি। এবং এই অভ্যুত্থানে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যারা রাজনৈতিক দল তারা ওই অভ্যুত্থানের পার্ট, যদিও অভ্যুত্থানের নেতৃত্বের মধ্যে তাদের নামটা ওইভাবে ছিল না, কিন্তু তারা খুবই গুরুত্বপূর্ণ পার্ট এখানে। ফলে এই অভ্যুত্থানের একক সিঙ্গেল কোনো মাস্টার মাইন্ড নাই, এটার মধ্যে দিয়ে একটা কালেকটিভ কর্তা সত্তার আবির্ভাব হয়েছে। যেমন ধরেন, জেনজি জেনারেশনের কোনো ইতিহাস ছিল না। আমরা বাস করতাম হলো ৭১, যেটা তার দাদার ইতিহাস, আর তার একটা ছিল ৯০, সেটা তার বাবার ইতিহাস। ফলে জেনজিরা আপনারা দেখেন সবসময় মনে করা হইতো এই জেনারেশন রাত জেগে মোবাইল চালায়, তারপরে হইলো আড্ডা ফুর্তির মধ্যে থাকে, একটা আপলিটিক্যাল জেনারেশন, রাজনীতির ব্যাপারে কোনো আগ্রহ নাই, শুধু ভোগ বিলাস আর KFC তে খাবে। এইরকম ভাবে আমি বলতেছি আরবান জেনজিকে এইভাবে পোর্ট্রেট করা হতো। এবং জেনজিদের মধ্যে একটা হতাশা ছিল, একটা বিচ্ছিন্নতা ছিল, মানে সে যে সময়টা যাপন করে এবং এই সময়ের মানে পলিটিক্স কালচার এগুলোর সাথে তার একটা ওই অর্থে সংযোগ ছিল না। কারণ হলো এখানে একটা কৃত্রিম হাইপ, হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা বলেন, আওয়ামী বয়ান বলেন, হ্যাঁ, অসাম্প্রদায়িকতা বলেন, এগুলোর মধ্যে দিয়ে একটা ফ্যাসিস্টিক ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে। এবং সেক্ষেত্রে বুদ্ধিজীবিতা, মিডিয়া নানাভাবে ভূমিকা রাখছে। ফলে এই জেনারেশনটা এক অর্থে ছিল হইলো কিন্তু আপনার একটা উম্মুল, যেটাকে বলে তার কোনো বিলঙ্গিং সেন্স তৈরি হয়নি। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্ত দিয়ে সেই ইতিহাসে জানান দিল যে না, আমারও কর্তব্য আছে, আমি শুধু ভোগ বিলাসে মত্ত থাকি না, আমার বাবা ঘুষ খায়া আমার হাতে মোবাইল কিনে দিলে আমি খুশি থাকি না, আমি আমার সমাজে ন্যায় অন্যায় হচ্ছে, অন্যায় ভাবে কাউকে গুলি করে মারা হচ্ছে কিনা এই ব্যাপারে আমি কনসার্ন। পুলিশ আমার ট্যাক্সের টাকায় চলে আমাকে গুলি করে হত্যা করতে পারে না, এইভাবে লক্ষ কোটি টাকা লুটপাট করতে পারে না, এইভাবে একজন, হ্যাঁ, তার দেশটাকে পরিবারের সম্পত্তি, হ্যাঁ, তার পৈতৃক ভিটা আকারে দেখতে পারে না, হ্যাঁ, এই দেশটা কারো বাপের। তো সেই ক্ষেত্রে আপনি মনে করছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা বাস্তবায়ন যোগ্য, তাই তো? এখন আমি আপনার পয়েন্টে আসতেছি। তাহলে এই দাঁড়ানোর মধ্য দিয়ে এটা হলো এটা পলিটিক্স অফ ইমোশন, এটা ইমোশনাল ল্যাঙ্গুয়েজ। ফলে ৫ তারিখের অভ্যুত্থানটা এইটা ছিল একটা মোরাল আপরাইজিং, ইটস নট পলিটিক্যাল আপরাইজিং। পলিটিক্স যা ছিল সমাজে তাই রয়ে গেছে, পলিটিক্যাল কাঠামো যা ছিল তাই রয়ে গেছে। এই জন্য আমি এটাকে বলি, এখনকার সময়টাকে বলি লেট ফ্যাসিজম। আর ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। সমাজের ফ্যাসিস্টিক কাঠামো একদম অটুট আছে। সমাজে মানুষের চৈতন্যের মধ্যে যে অসহিষ্ণুতা, যে ধরনের লোভ, যে ধরনের নিজ স্বজন প্রীতি, সব অটুট আছে। শুধু এর মধ্যে নতুন বন্দোবস্ত একটা রেটরিক্স আকারে প্রবেশ করেছে। এখানে নতুন বন্দোবস্ত টোটালি এই যে কন্ডাক্ট, এটার মধ্যে ইম্পসিবল। কারণ হলো ৫ তারিখে এই যে পরম প্রেরণা, যে স্পিরিটের উদ্বোধন হইলো, নতুন যে কর্তা সত্তার জাগরণ হইলো, এই কর্তা সত্তাকে আপনি যখন প্র্যাকটিক্যালি প্রাতিষ্ঠানিক রূপ না দিবেন, ততক্ষণ পর্যন্ত নতুন বন্দোবস্ত একটা শব্দ বন্ধ ছাড়া আর কিছু না। অনেক ধন্যবাদ। তাহলে নতুন বন্দোবস্ত আমি শেষ করি, এক সেকেন্ড বলি। এবার নতুন বন্দোবস্ত করার ক্ষেত্রে তাহলে আর গুরুত্বপূর্ণ কাজ কি, যেটা আমি বললাম, এটা রাজনৈতিক প্রক্রিয়ার কথা। তাহলে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে কিভাবে? শুরু হয় প্রথম যে কোনো রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয় চিন্তা ভাবনার জায়গা থেকে। সেই চিন্তা ভাবনার জায়গা থেকে রাজনীতি বলতে আমরা এতদিন যা বুঝতাম, সেই ধারণাটা কি আমাদের এখানে পরিবর্তন হয়েছে? এই যে আপনার ছোট্ট যে প্রতিবেদনটি দেখাইলেন, সেই প্রতিবেদনের মধ্যেও কিন্তু আপনার অনেক কিছু তারা বলছে, যে কিছু কিছু চেঞ্জের কথা তারা বলছে, কিন্তু এই চেঞ্জ গুলো একটাও টিকবে না। কেননা রাজনীতি বলতে আমরা আগে যা বুঝতাম এখনো তাই বুঝি। ফলে নতুন বন্দোবস্ত এখানে কায়েম করার পূর্ব শর্ত হলো রাজনীতি সম্পর্কে পুরানা যে আন্ডারস্ট্যান্ডিং সেটা চেঞ্জ করা। এটা কি?
রাজনীতি বলতে আমরা এতদিন বুঝতাম হলো যে আপনার নির্বাচন করবে একটা গ্রুপ, তারপরে টাকা পয়সা ছড়াবে, ছলে বলে কৌশলে জিতবে, হ্যাঁ লুটপাট করবে। রাজনীতি বলতে বুঝলাম ক্ষমতাকে ক্যাপচার করা, জি ক্ষমতার কাছাকাছি পাওয়া, ক্ষমতাটাকে কুক্ষিগত রনি, করা, আসবো আপনার যেকোনোভাবে। কাছে, আপনি আবারও এক্ষেত্রে বলার সুযোগ পাবেন। রাজনীতি আমি মানেটা একটু হলো এটা জি ভেরি পরিষ্কার যে রাজনীতিটা আমরা যে একটা কল্যাণ রাষ্ট্র যে একটা সেবামূলক প্রতিষ্ঠান হুম হুম হবে, হ্যাঁ সেই জায়গা থেকে রাষ্ট্রকে ফ্রেম করা, রাজনীতিটাকে যে ফিলান্থ্রপি অ্যাজ পলিটিক্স, আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলান্থ্রপি, 10 কোটি টাকা দিয়ে নমিনেশন করবো, কিনবো, 500 কোটি চুরি করবো। এখন সেই জায়গা থেকে এই যে সেবামূলক, আবার এই ফিলান্থ্রপিটা ভোট কেনার ফিলান্থ্রপি না কিন্তু, যেটা রাইট কোনো দল শুরু করছে, রাইট সেটা ফিলান্থ্রপির মিস ইউজ হবে আবার। ফলে পলিটিক্স এর এই যে ধারণাটা, পলিটিক্স মানেই ক্ষমতা না, পলিটিক্স মানে হলো নতুন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি করা, পলিটিক্স মানে হলো মানুষের মানবিক মর্যাদা বোধের উদ্বোধন ঘটানো, নিশ্চয়ই। সেইটাই হলো 5 তারিখের পরে। এটা ধন্যবাদ যদি আপনি না ধন্যবাদ রনি, আপনি আবারও সুযোগ পাবেন। আমি একটু বঙ্গবন্ধ বইলা যে জি কথাটা আমরা বলতেছি, এটা একটা রেটরিক্স আকারে sure, থেকে যাবে। ধন্যবাদ। আপনার যে উদ্বোধনী বক্তব্য সেটা আমরা পেয়েছি। আমরা একটু রবির কথাও শুনতে চাই, এরপরে আমরা কোয়েশ্চেন আনসার প্যাটার্নে চলে যাব। রবি, আপনি যদি বলেন যে আপনার কাছে কি মনে হয়, এটা রনি যেমনটি বলছিলেন, এটা কি শব্দালঙ্কার বা রেটরিক নাকি বাস্তবায়নযোগ্য কোনো একটা ধারণা? প্রথমে আমি বলতে চাই যে আমি হচ্ছে রনির একজন মুগ্ধ শ্রোতা এবং আমি খুব মন দিয়ে শুনছিলাম তার বক্তব্য। আমি এখানে রনির সাথে যেটা অ্যাড করতে চাই, আমি মনে করি এক ধরনের নতুন বন্দোবস্ত তো অবশ্যই হয়েছে। কিরকম বন্দোবস্ত হয়েছে? আগের দেয়ালে লেখা থাকতো এখানে প্রস্রাব করা নিষেধ, আমরা ওইখানে গিয়ে প্রস্রাব করতাম। বিশেষ করে ওই লেখাটা দেখলেই আমরা বুঝতাম যে ওইখানে গিয়ে প্রস্রাব করতে হবে। আমরা যা খুশি তাই করতে পারতাম, শুধু আমরা মন খুলে গালিগালাজটা করতে পারতাম না, একটা পক্ষকে মন খুলে গালিগালাজ করতে পারতাম না। সরাসরি বলি, আমরা মন খুলে শেখ হাসিনার কোনো সমালোচনা করতে পারতাম না, জাতির পিতা নিয়ে একটি বাক্য উচ্চারণ করতে পারতাম না। এবং পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল, শেখ হাসিনা বা তার পরিবারকে নিয়ে কোনো খারাপ শব্দ দেখাও একটা মানে অপরাধ হয়ে যাইতো। যে আমি একজনকে পাইছিলাম যে আমাকে বলছিল যে রবি ভাই, আমি না ঘুমাইলে শব্দ দেখি যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করতেছি। এখন এই শব্দ দেখার পর আমার খুব ভয় লাগে যে পুলিশ যদি কোনোভাবে ভাবে যে আমি ঘুমের মধ্যে এই শব্দ দেখতেছি, তাইলে আমাকে অ্যারেস্ট করবে কিনা। আমি এটা নিয়ে একটা গল্প লিখতেছিলাম। পরিস্থিতি বা নতুন বন্দোবস্ত ওই জায়গায় চেঞ্জ হয়েছে যে এখন লোকজন শেখ হাসিনাকে গালি দিতে পারে, আওয়ামী লীগকে গালি দিতে পারে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে সে যা ইচ্ছা তাই বলতে পারে। এইখানে এক ধরনের নতুন বন্দোবস্ত আছে। কিন্তু বুলবুল, আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জাতিগত ঐতিহ্য কি। আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমরা আসলেই নাগরিক যে দায়িত্ব বা নাগরিক যে বোধ, এইটা আমরা আসলেই উপলব্ধি করতে পারি কিনা। ওই যে বললাম যে আমরা যেখানে দেখি এখানে প্রস্রাব করা নিষেধ, ওইখানে গিয়ে প্রস্রাব করি। আবার আপনি এই জন্য নাগরিককে যে দোষ দিবেন, কারণ তাকে তো আপনি প্রস্রাব করার জায়গা দেন নাই, কাজে তাকে যেখানে সেখানে ওই কাজটা করতেই হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে নাগরিক বোধের একটা ঘাটতির জায়গা, বা আমি যেটা রনি বলল যে আমাদের রাজনৈতিক বোধের কোথাও ঘাটতির জায়গা রয়েছে, যে কারণে আমরা আমাদের এই স্বাধীনতাটাকে, আমরা যে স্বাধীনতাটাকে পেয়েছি, সেটার একটা উপর্যুপরি অপব্যবহার করে ফেলতেছি। যে আমার পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছে, এই জন্য আমি রাস্তা অবরোধ করতেছি। কেন পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছে? আমাকে ক্লাস 9 থেকে 10-এ অটোমেটিক পাস করাই দিতে হবে, আমরা এই জন্য রাস্তা অবরোধ করতেছি। কিন্তু আমি যদি গোড়ার দিকে ফিরে যাই যে কেন এই জেনজিরা বা কিভাবে এই জেনজিরা এত বড় একটা দানবকে পরাস্ত করতে সক্ষম হলো, কিভাবে সক্ষম হলো? আমরা এই জেনজিদের কি দেখতাম? তারা ফেসবুকে লিখে রাখতো আই হেট পলিটিক্স। এবং এর জন্য আমরা যারা সো কল্ড সুশীল ছিলাম, রাজনীতি নিয়ে ভাবতাম, তারা বলতাম এই প্রজন্মের কি হবে, এরা বলে আই হেট পলিটিক্স। কিন্তু আপনি বুলবুল বা রনি আমাকে বলেন, এই পলিটিক্স, আমরা যে পলিটিক্স দেখে আসছি, এইখানে কি বলার কোনো উপায় আমরা রাখছিলাম যেখানে আমরা বলবো, বা এখন রাখছি যেখানে আমরা বলতে পারবো আই লাভ পলিটিক্স? সো জেনজি একটা বোধের জায়গায় আছে। কিভাবে একটা বোধের জায়গায় আছে? প্রথম কথা হচ্ছে জেনজি কিন্তু সে কিন্তু লোকালি যেমন চিন্তা করে, সে কিন্তু গ্লোবালিও কানেক্ট করে। গাজায় যখন গণহত্যা চলে, জেনজি এটার সাথে সে সরাসরি নিজেকে কানেক্ট করে। আমি গত সপ্তাহে মানিকগঞ্জ গিয়েছিলাম, মানিকগঞ্জে গিয়ে দেখি মানিকগঞ্জের একটা রাস্তার মাঝখানে ইসরায়েলি পতাকা আঁকা হয়েছে, যাতে ওইটার উপর দিয়ে মানুষজন হেঁটে যাইতে পারে। সো আপনি দেখেন, গ্রামের একটা ছেলে, গ্রামের একটা লোক, সে কিন্তু গ্লোবালি সে কানেক্ট করতে পারতেছে, যতই সে বলুক যে আই হেট পলিটিক্স। কিন্তু আই হেট পলিটিক্স বলার পরও
2018 সালে দেখলো যে এই জেনজিরা দেখলো, এই প্রজন্মের পোলাপান দেখলো যে তারা রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, পলিটিশিয়ানরা চুরি করে এটাও তাদের কোনো আপত্তি নাই, মন্ত্রীরা হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে ফেলছে, এটাও আমরা মেনে নিছি। কিন্তু মেনে নেওয়ার পরও 2টা বাচ্চা স্কুলে যাবে দেখে রাস্তায় দাঁড়াইছিল, তাকে একটা বাস পিষে মেরে ফেলছে, এবং এইটা নিয়ে মন্ত্রী কথা বলতে গিয়ে হেসে ফেলছে, মানে তার কাছে একটা হাসির বিষয় ছিল। তখন এই প্রজন্ম তখন প্রথম বুঝলো যে আমরা যতই আই হেট পলিটিক্স বলি, আমরা যতই এই সমাজ থেকে, এই রাজনীতি থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রাখতে চাই, ফাইনালি আমার দিকে একটা বাস ধেয়ে আসছে যে আমাকে পিষে মেরে ফেলবে, এবং যেটা নিয়ে মন্ত্রীরা হাসাহাসি করবে। এবং তারা সেই দাবিটা নিয়ে যখন রাস্তায় নামতো, আমি জাস্ট একটা মিনিট আমাকে দেন, তখন তারা একটা চমৎকার বিষয় জেনজিরা আবিষ্কার করলো। কি বিষয়? সেটা হচ্ছে কোন মিডিয়া তাদের এই আন্দোলনের খবর কভার করতেছে না। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ঢাকা শহর অচল হয়ে গেছে, কেউ কোনো কিছু কভার করতেছে না। তারা ন্যাশনালিকে ইমেল করতেছে, সিএনএন কে ইমেল করতেছে, আল জাজিরাকে ইমেল করতেছে, আমাকে আমার নিউজ তোমরা প্রচার করো। আর দ্বিতীয় জিনিসটা কি দেখলো, যে নিরাপদ সড়ক চাই, রোড সেফটি চাই। এটা হচ্ছে একটা গ্লোবাল, মানে এটা হচ্ছে সারা পৃথিবীর ন্যূনতম সভ্যতার একটা মাপকাঠি, যে সড়ক নিরাপদ হইতে হবে। শুধু এই দাবি করার কারণে তাদেরকে রাস্তায় পিটায় শোয়ায় ফেলা হইতেছে, নির্বিচারে মারা। রবি, এই ইতিহাসগুলো তো আমরা জানি, কিন্তু আমার যেটা জানার ইচ্ছা আপনার কাছ থেকে সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি বাস্তবায়নযোগ্য কি না, সেটি আপনি এক কথা একটু বলেন, তারপরে আমরা ফার্দার আলোচনায় যাব। আমি তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে এই প্রজন্ম এখনো কি বোঝানোর চেষ্টা করতেছে এটা কিন্তু আসলে আমি ধরতে পারতেছি না। আমার কিছু ভাষা ধারণা আছে, এবং আমার মনে হয় এইসব ছেলে পেলেদেরও কিছু ভাষা ধারণা আছে, কিন্তু তারা এই সমাজ ভাঙতে হবে, এই সরকারকে ভাঙতে হবে, তার সরকারটা ভেঙে ফেলেছে। কিন্তু নতুন কি গড়তে হবে, আমার ধারণা এই ধারণা তাদের কাছেও ক্লিয়ার না। কাজে নতুন বন্দোবস্ত যে কনসেপ্টটা তাদের কাছে ক্লিয়ার না, সেই কনসেপ্টটা তারা কিভাবে গড়ে তুলবে এটা আমি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আচ্ছা, ধন্যবাদ। আমি রনি আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে রাজনৈতিক প্রতিপক্ষকে সাধারণত শত্রু হিসেবে বিবেচনা করা হয়, প্রতিপক্ষ হিসাবে নয়। তো এরকম একটি বাস্তবতায় যেখানে খুব শার্প একটা ডিভিশন রয়েছে, একটা বলা যায় যে পোলারাইজেশন রয়েছে, এবং যে ঐক্যের কথা বারবার আলোচিত হচ্ছে, সেখানেও আমরা দেখি যে এক ধরনের এক্সক্লুশনারি ফেনোমেনা কিন্তু কাজ করছে। হ্যাঁ, সেটা সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক নয় বলেই অনেকে মত প্রদান করছেন। তো আপনার কাছে কি মনে হয় যে এই অবস্থায় যদি রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা চিন্তাও করি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি আমরা ভাবি, সেটা আদৌ কি টেকসই হবে? দেখেন, এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, কিন্তু প্রশ্নটা ক্লিয়ার না, একটু কমপ্লেক্স আছে প্রশ্নটার মধ্যে। আমি আপনার প্রশ্নটা যদি বুঝে থাকি, দেখেন এখানে কোন ধরনের রাজনীতি আমরা দেখতে চাই না, আমার আগের আলোচনায় বললাম, সেটার বিরুদ্ধে একটা রায় জেনজি জেনারেশন দিচ্ছে। কিন্তু কোন ধরনের রাজনীতি আমরা দেখতে চাই সেটা এনশিওর করা, সেটা নির্মাণ করার দায়িত্ব কিন্তু পলিটিক্যাল এজেন্সি, নট ম্যাস জেনজি, নন পলিটিক্যাল জেনজি না। এখন অভ্যুত্থানের মধ্যে তার একটা চৈতন্যের উদয় হয়েছে, তার একটা কনসাসনেস আসছে, এবং এই কথাটা সত্য যে প্লেটোর এই মানে ক্লাসিক্যাল কথা, রাজনীতি থেকে দূরে থাকার শাস্তি হলো আপনি আপনার চেয়ে অযোগ্য লোক দ্বারা শাসিত হবেন। বলে আপনি যদি মনে করেন নতুন কিছু চান বা ভালো কিছু চান, এটা আপনাকে করতে হবে, তার মানে আপনার নিজেকে রাজনীতি করতে হবে। আমরা তো এখানে রাজনীতি করিনি, আমরা সবাই দলাদলি করছি, যে যার দলের স্টেক বাড়ানোর চেষ্টা করছে। এখানে রাজনীতি নির্মাণ বলতে তাহলে কি বোঝায়, যে আলোচনা আমি করতে চাচ্ছিলাম সেইটা আমাদের আগে পরিষ্কার করতে হবে। আমাদের এখানে ক্যাডার ভিত্তিক যে রাজনীতি, আমাদের এখানে যে একটা মতাদর্শিক রাজনীতি, সেইটা আমরা দেখতে চাই না। দেখেন, শেখ হাসিনা কিন্তু কখনো বলে নাই যে আমি একজন ফ্যাসিস্ট, আমি এইভাবেই দেশ চালাবো। সে সারাদিন গণতন্ত্রের কথা বলতো, তারপরে এই রকম অত্যাচার সে চালাইছে, এরকম দুঃশাসন অপশাসন চালাইছে, এবং সেই শাসনকালটাকে আমরা একটা রেজিম হিসাবে আখ্যায়িত করি। তাহলে সমস্যাটা কোথায় ছিল? যখন সে ডেমোক্রেসিকে একটা ইডিওলজি আকারে নিল, তখন সে ডেমোক্রেসির একটা আওয়ামীকরণ করে ফেলল। হ্যাঁ, এবং ওই আওয়ামীকরণের বাইরে গেলে আপনি গণতন্ত্রের বাইরে, ফলে এটা ফ্যাসিবাদের চেয়ে বা স্বৈরাচারের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেল, একদম ব্রুটাল মাফিয়াতন্ত্র হয়ে গেল। সে কিন্তু বলে নাই যে আমি স্বৈরাচার বা এটা আমার কথাই আইন, এটা বলে নাই। সে আদালতকে ব্যবহার করছে, তার পার্লামেন্ট ছিল, সবই ছিল, ললেস ল,
সে গড়ে তুলছে, কিন্তু পার্লামেন্টকে সে একটা রনি, আমার একটা জায়গায় একটু জানার ইচ্ছা যে আপনি ঠিক আছে গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে আমরা মনে করছি, কিন্তু আপনি আপনার প্রাথমিক বক্তব্যে আপনি চেতনার বিষয়ে কথা বলছিলেন, যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সেই রেফারেন্স দিয়ে আপনি বলছিলেন যে আপনি এটাকে পছন্দ করেন না বা এটাকে একটা ডার্টি, এই শব্দটি আপনি ব্যবহার করেছেন। কিন্তু চেতনার ব্যবসা খারাপ বুঝলাম, বা চেতনা নিয়ে রাজনীতি করাটা খারাপ, কিন্তু চেতনার তো প্রয়োজন রয়েছে। কি মনে হয় আপনার কাছে চেতনা? স্পিরিট ইজ দেয়ার, অলওয়েজ এখানে আছে, আমি সেই আলোচনায় আসছি, রাইট? তাহলে এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে পয়েন্টটা বলছিলাম, বলে একাত্তরের ব্যাপারটা হলো, আপনি 71-এ জনযুদ্ধ হয়েছে, এটা কোনো আওয়ামী যুদ্ধ হয়নি, কিন্তু আওয়ামী লীগ এটাকে এমন ভাবে ন্যারেট করেছে, বয়ান করেছে যে এটা এন্ড অফ দ্য ডে এটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে একটা আওয়ামী যুদ্ধ ছিল। ফলে ইতিহাস, সংস্কৃতি সবকিছু একটা আওয়ামীকরণ করা হয়েছে। সেই জায়গা থেকে আমাদের মানুষ, জনগণ, তারা হিস্সা চায়, তারা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চায়, তারা জনগণ ভিত্তিক না, মানে একটা দলের সমর্থক ভিত্তিক রাষ্ট্র, মানে রাষ্ট্র বা রাজনীতি না। জনগণ ভিত্তিক রাজনীতির মূল কথা হলো একটা ফিলান্থ্রপিক পলিটিক্স, যেটা রাষ্ট্র একটা সেবামূলক প্রতিষ্ঠান আকারে হবে। আর আগে ছিল রাষ্ট্র একটা ক্ষমতা চর্চাকারী প্রতিষ্ঠান। এখন রাষ্ট্রকে সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করার জন্য যে ধরনের রাজনীতি দরকার, সেই ধরনের রাজনীতিকে আমরা 5 তারিখের পরে চর্চা করছি। আমার উত্তর হইল না। কেননা 71-এর চেতনার ব্যবসা যদি খারাপ হয়, তাহলে 24-এর চেতনার ব্যবসা ভালো হবে, এটার কোনো কারণ নাই। একইভাবে ফলে 24-এর একটা গণ অভ্যুত্থান, এটার কোনো একক মাস্টার মাইন্ড নাই, একক দলের কোনো ক্রেডিট নাই, কিন্তু একটা দল তারা 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করতেছে, করে 24-এর এমন একটা ন্যারেশন তৈরি করার চেষ্টা করতেছে, যদিও 24-এর আগে তাদেরকে খুব একটা খুঁজে পাওয়া যায় নাই। হ্যাঁ, তো এখন এমন একটা ন্যারেশন তৈরি করার চেষ্টা করতেছে যে তারাই 24-এর একমাত্র মানে সোল এজেন্ট। বাকি যারা এটাকে একটা ক্রিটিক্যালি দেখতেছে বা যারা তাদের 24-এর ব্যাখ্যার সাথে একমত হচ্ছে না, তাদেরকে জুলাই গাদ্দার টাদ্দার সহ নানা রকম অভিধায় আখ্যায়িত করছে। ঠিক আওয়ামী লীগ 71-এর ব্যাপারে, 71-এর তার যে দলীয় বয়ান, সেইটার ব্যাপারে আপত্তি জানালে যেইভাবে আপনাকে ট্যাগিং করতো, কর্নার করতো, একইভাবে তার যে জুলাইয়ের ব্যাখ্যা, তার যে ন্যারেশন, আপনি নিজেও জুলাইয়ের একটা বড় অংশীদার হওয়ার পরেও যদি তার ব্যাখ্যাটা না মেনে নেন, আপনাকে একইভাবে ট্যাগিং করা হচ্ছে। ফলে আমি বলতেছি আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে? আওয়ামী লীগ সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে সেটা হলো আমাদের সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে ফেলছে। আমাদের সমাজের মধ্যে একটা ফ্যাসিস্টিক কাঠামো, এটা কালচারালি এস্টাবলিশড হয়ে গেছে। এখন সেখানে আপনি অভ্যুত্থানের নামে আপনার একটা দলীয় মতাদর্শ। ছোট্ট একটা ক্লারিফিকেশন, এটা কি শুধু আওয়ামী লীগ এককভাবে গত 16 বছরে করেছে বলে আপনার কাছে মনে হয়, নাকি এটি স্বাধীনতার পরে যে রাজনীতি আমরা দেখে এসেছি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার একটা অংশ, কিন্তু সেটা 16 বছরে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে? আই গট ইউর পয়েন্ট। এইটা আওয়ামী লীগের এটা বাংলাদেশের সূচনা থেকে এটা হয়েছে। হ্যাঁ, এবং এটা বাঙালি জাতীয়তাবাদী ধারাটাকে এমন একটা ট্রাইবাল জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে একটা ইনক্লুসিভ, হ্যাঁ, ন্যাশনাল আপনার ওই নাগরিক ভিত্তিক যে রাষ্ট্রের কথা আমরা বলি, সেই ধারাটা রাখা হয় না এখানে। তো এবং হাসিনার আমলে এটা জাস্ট একটা চূড়ান্ত পরিণতি পাইছে। কিন্তু ইউ আর ভেরি রাইট, যেটা শুরু হয়েছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং। তো এখন প্রবলেম হলো, তাহলে সমাজের মধ্যে এখনো ফ্যাসিস্টিক কাঠামোটা রয়ে গেছে। সেই একটা উদাহরণ দিই, ধরেন এই যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের সংস্কার করার জন্য কে বাধা দিছিল? এই যে গুরুত্বপূর্ণ নিয়োগগুলোতে, হ্যাঁ, বিতর্কিত লোকগুলোকে যে বসানো হইলো, এটা কোন প্রক্রিয়ায় হইলো? এটা কিভাবে হইলো? এই কারণে যে ধরেন একটা শ্রেণী, তারা তাদের নিজেদের আত্মসত্তা বিসর্জন দিয়ে আওয়ামী লীগের সাথে ছিল, এবং তারাও মনে করছে যেহেতু আওয়ামী লীগ তাদের উপর ব্যাপক দমন নিপীড়ন চালাইছে, আর যেহেতু কোনোদিন তারা ক্ষমতায় আসতে পারবে না, ফলে তারা যেহেতু আমাদের সাথে মিশে গেছে, জেনে হোক না জেনে হোক, তারা তাদেরকে নিয়ে নিছে। এইবার আওয়ামী লীগ মানে চলে যাওয়ার পরে তারাও যেটা করলো যে তাদের আওয়ামী লীগের যারা রয়ে গেছিল তাদের সাথে সম্পর্কিত, তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করলো। এটা ভাইস ভার্সা। প্রোটেক্ট করার মধ্য দিয়ে যেটা দেখা গেল যে অভ্যুত্থানের পরে যেরকম একটা আপনার যে ধরনের প্রশাসন, যে ধরনের ব্যুরোক্রেসি, যে ধরনের জুডিশিয়ারি আপনি পাওয়ার কথা ছিল, আপনি তা পারলেন। আপনাকে জোড়াতালি দিয়ে কোন রকম গেলেন, এবং এখনো গায়েবী মামলা হয়, এখনো আদালতে নিরাপত্তার ব্যবস্থা নাই, হ্যাঁ, এখনো সামাজিক বিশৃঙ্খলা হয়, এখনো চাঁদা তোলা হয়, সবই আগের মতো রয়ে যাচ্ছে। কেন রয়ে গেছে? কারণ হলো আপনি
যে এই কাঠামোটা অটুট রাখতে চান, জাস্ট আপনি ক্ষমতাটা দখল করতে চান। এবার এই ক্ষমতাটা দখল করার জন্য আপনি ইউনূসকে 5 বছর 10 বছর রাখতে চান, আপনি নির্বাচন ঠেকাইতে চান নানাভাবে, আপনি ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কোনোভাবে স্থাপন করতে দিতে চান না। আপনি বলেন যে নির্বাচন যারা চাইবে তারা গণ অভ্যুত্থান বিরোধী। ফলে আপনি গণ অভ্যুত্থানকে এমন আপনার ক্ষমতা চর্চার একটা ন্যাস্টি লজিক আকারে এখন ব্যবহার করতে চাচ্ছেন। রনি, আসবো আপনার কাছে, আমি একটু রবির কাছে যেতে চাই। আপনি গণ অভ্যুত্থানে হয়তো 10% ভূমিকা রাখছেন, যদিও আমি এবার আলাদা করতে চাই না, কিন্তু আপনি গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ব্যবসায়ী আকারে হাজির হচ্ছেন। ফলে আমি বলতে চাচ্ছি এখানে এই ধরনের ক্যাডার ভিত্তিক যে সংগঠন বা রাজনীতি, যেটা এক ধরনের আমরা বলি যে সেটা চেতনা ভিত্তিক, সেটা মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক হোক বা এটা পলিটিক্যাল কোন ইসলামী চেতনা ভিত্তিক হোক, পলিটিক্যাল ইসলামের কথা বলছি, ইসলামী মূল্যবোধের কথা না, সেটা দুইটাই এখন এই যে কাঠামোটা রয়ে গেছে, এই পয়েন্টটা একটু শেষ করি। ফলে এই কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই যে বলে একটা ডানপন্থার উত্থান হয়েছে, নো, কিসের ডানপন্থা, এখানে একটা আল্ট্রা ফ্যাসিজম আসতেছে, একই কাঠামো রয়ে গেছে। তার আপনি শুধু তার প্রশংসা করতে হবে, তার সমালোচনা তো করতে পারবেনই না, করলে আপনাকে হাহা দেওয়া হবে, গালি দেওয়া হবে, শুধু তার প্রশংসা করতে হবে। আপনি যদি তার প্রশংসা না করেন তাহলে আপনার বিরুদ্ধে অকথ্য ভাষায় আপনার বিরুদ্ধে চটি গল্প লেখা হবে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু রবি যে কিছুক্ষণ আগে বললেন, রবি যে কিছুক্ষণ আগে বললেন যে সমালোচনার পরিবেশ তৈরি হয়েছে, যা চিন্তা করছি আমরা সেটা প্রকাশ করতে পারছি, সেটা আওয়ামী লীগের ব্যাপারে। আপনি পরাজিত শক্তি সমালোচনা করার সুযোগ পেয়েছেন, কিন্তু আমি বলতেছি এখন তো আর আওয়ামী লীগের মধ্যে আর কতদিন আটকায় থাকবেন আপনি? রাইট। দ্যাটস এ ভ্যালিড পয়েন্ট রনি। আমি আসবো আপনার কাছে আবারও। রবি, এটা একটা সেকেন্ড শেষ করি। সমালোচনার পরিবেশ, সমালোচনার দেখেন, আপনার সবাই গণতন্ত্রের কথা বলি, বাংলাদেশে আমরা সবাই গণতন্ত্র, হাসিনাও বলছে। আমাদের মনে রাখতে হবে, আমি যে কথাটা বলি, টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। আপনার এখানে আমাদের এক্সট্রিম লেফট উইং যারা, তাদের মধ্যে কোনো টলারেন্সি নেই। আপনি যদি তাদের সমালোচনা করেন, আপনি যদি মার্ক্সবাদকে ক্রিটিক করেন, আপনাকে সে পশ্চাৎপদ, মূল্যবাদী, জঙ্গি এগুলি বলবে। আবার এখানে সো কল্ড আল্ট্রা ফ্যাসিস্ট যারা, যাদেরকে আপনার রাইট উইং বলে অনেকে, হ্যাঁ, আপনি যদি তাদেরকে, তারা নিজেদের সবচেয়ে মেধাবী, নিজেদের সবচেয়ে যোগ্য, নিজেদের ন্যাস্টি কৌশলকেও তারা সবচেয়ে উন্নত ব্যাপার মনে করবে। তাদের কোনো সমালোচনা, নাস্তিক, মুরতাদ, আপনার চরিত্র বলে কিছু থাকবে না, আপনার নিয়ে চটি গল্প লেখা হবে, এবং আপনার জন্য একটাই অপশন খোলা থাকবে, শুধু তাদের প্রশংসা করতে হবে। সেটা একই রকম। আসবো আপনার কাছে, আমি আসিফ এন্তাস রবি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমাদের এই জায়গা থেকে আমাদের সোসাইটিতে মূল ক্রাইসিস যেটা হলো অভ্যুত্থানের পরে, এখানে একটা গণতান্ত্রিক, একটা লিবারাল গণতান্ত্রিক ধারাকে মূলধারা করা, এটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের প্রধান শত্রু হইল রনি। আপনি আবারও সময় পাবেন, আমি একটু এই বিষয়ে রবির কাছে একটু আসতে চাই। রবি, যেটি রনি বলছিলেন, মানে এই যে নিউ লিবারালিজমের কথা আমরা বিভিন্ন সময়ে তাত্ত্বিক জায়গা থেকে শুনি, এবং সেই নিউ লিবারালিজমের সুযোগ নিয়ে মানে অন্ধ যুক্তিহীন আনুগত্য আমরা দেখতে পাই। আমরা একটা কাল্ট শব্দটি খুব পপুলার, আমরা দেখতে পাই যে এই ধরনের আলোচনায় কাল্টও ব্যবহার করা হচ্ছে, যে বড় রাজনৈতিক দলগুলো বা পুরনো রাজনৈতিক দলগুলো তারা দলকে একটা ব্র্যান্ড হিসাবে ব্যবহার করে, এবং সেই ব্র্যান্ডটিকে সামনে রেখে তারা তাদের যে স্বার্থ সেটি চরিতার্থ করবার জন্যে যা কিছু করার, মানে বহুমাত্রিক আয়োজন আমরা এখানে দেখতে পাই। তো সেই বাস্তবতায় আমরা কি করে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করব, যদি একটু বলেন। কি করে যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, এই সূত্রটা যদি আমরা কেউ জানতাম, আমরা জানি, কিন্তু এটা আসলে প্রায়োগিক যে সূত্র, সেটা আসলে আমার ধারণা কারোই জানা নেই। বুলবুল, আমি আপনাকে একদম খুব ফ্র্যাঙ্কলি বলি, আমরা যেটাকে বিজয় বলে ভাবছি, যে শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন, এটাকে আমরা বিজয় বলে ভাবছি। আমি এটাকে বিজয় হিসেবে ভাবি না, কারণ শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন, কিন্তু তার চেয়ারটা তিনি রেখে গেছেন, এবং প্রফেসর ইউনূস এসে ওই চেয়ারটাতেই বসেছেন। তিনি কিন্তু নতুন কোনো চেয়ার বানান নাই, উনি ওই চেয়ারটাতেই বসেছেন। শুধু তাই না, উনি ওই চেয়ারের 4টা পায়ের নিচে 4টা ইট লাগাইছেন, মানে আরেকটু উঁচা করছেন, শেখ হাসিনার চাইতে আরেকটু কি বলবো, আরেকটু হাইট নিয়ে চেষ্টা করেছেন। অথচ আমরা কিন্তু শুধু ব্যক্তি মানুষের পরিবর্তন চাই নাই, আমরা জুলাইয়ের যেসব অভ্যুত্থানকারীরা আন্দোলন করেছে, তারা কি শুধু শেখ হাসিনার পতন চেয়েছে? তারা নিশ্চয়ই শেখ হাসিনা এবং হাসিনার যে ব্যবস্থাপনা, তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপ চেয়েছে। যে কারণে আমরা নয়া বন্দোবস্ত করছি, তারা একটা পুরনো বন্দোবস্তের বিলোপ চেয়েছে। কিন্তু আমরা যদি তাকাই, পুরনো বন্দোবস্তে যা যা ছিল
সরকার যে কোনো সমালোচনার ব্যাপারে তার অসহিষ্ণুতা এটা এখনো আছে, তারা প্রশংসা শুনতে পছন্দ করে সেটা আছে, আমলাতন্ত্রের যে গিট্টু সেইটা বহমান, সেটা চলমান। আপনি কোনো জায়গায় কোনো কাজ করতে পারবেন না। আপনার মানে আগে একটা আওয়ামী লীগের ঘরানার লোকজন কাজ পাইতো, এখন আরেকটা ঘরানার লোকজন কাজ পায়। এবং আপনি দেখবেন যে আদতে পরিবর্তন বলতে যেটা হয়েছে সেটা হচ্ছে আগে গুগলে সার্চ দিলে পাওয়া যেত বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান শেখ হাসিনা, এখন গুগলে সার্চ দিলে পাওয়া যায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর বাইরে ব্যবস্থাপনার দিক থেকে কতখানি পরিবর্তন হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়ায় আপনি নতুন বন্দোবস্ত বা কিভাবে আপনি সত্যিকার অর্থে সংস্কার করবেন আমি ঠিক বুঝে পাই না। এই যে ধরেন সংস্কার নিয়েও একটা কমিশন করছে, ঐকমত্য কমিশন, এখানে কারা যাচ্ছে? যারা যাচ্ছেন তারা কয়জন লোকের প্রতিনিধিত্ব করেন? তারা একটা রুমের ভেতর বসে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে বাংলাদেশে পিআর পদ্ধতি থাকবে কি থাকবে না? আপনি জনগণের কাছে গেছেন, তাদের মতামত জানতে চাইছেন? আর আপনি যদি একটা নির্বাচন দেওয়ার জন্য আসেন তাহলে আপনার নির্বাচন দিতে 2 বছর সময় লাগে। আর আপনি যদি নির্বাচন দিতেই আসেন তাহলে আপনার সমর্থকরা কেন বলে স্যার আরো 5 বছর? কিন্তু রবি আপনার কথাতেই যদি আমি একটু ফিরে যাই, আমি একটু ফিরে যাই যে আপনি বলেছেন যে এই যে স্বাধীনভাবে সমালোচনা করা যাচ্ছে, কিন্তু আমি যদি সেটির সঙ্গে আর একটু যুক্ত করি আর কি, যে এই যে সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, সবগুলো রাজনৈতিক দল একটা জায়গায় এসে বসছেন, কথা বলছে, এই পরিবেশটাও তো আগে ছিল না। অনেকেই মনে করছেন যে এটাও একটা উত্তরণ, মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে। সেটাকে কি আপনি অস্বীকার করেন কিনা? না, আমি সেটাকে অস্বীকার করি না, কিন্তু দেখেন আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। আপনি আওয়ামী লীগকে আগে গালি দিতে পারেন না, এখন আওয়ামী লীগ পারতেন না, এখন আপনি আওয়ামী লীগকে গালি দিতে পারছেন, যা খুশি তাই বলতে পারছেন, শেখ হাসিনার কার্টুন আঁকতে পারছেন, তাকে নিয়ে আপনি এআই দিয়ে অশ্লীল ভিডিও বানাতে পারতেছেন, এবং আপনি ভাবতেছেন যে আপনার মত প্রকাশের স্বাধীনতা একদম মানে মত প্রকাশের স্বাধীনতার ফল্গু ধারা সারা দেশে বইছে। কিন্তু আপনি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলোতে যান, মূলধারার গণমাধ্যমগুলো এখনো একটা বিশেষ সংস্থার চোখা, তারা অবিকল ছাপাইতে বাধ্য হয়। আপনি মূলধারার গণমাধ্যমকে যান, মূলধারার গণমাধ্যম প্রফেসর ইউনূসের সরকারের প্রতি কতটা ক্রিটিক্যাল। মূলধারার গণমাধ্যমের যারা চালান তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা এখনো তো আপনি মূলধারার গণমাধ্যমের উপরে এতটা নির্ভর করতে চাচ্ছেন কেন? এই যে না রবি একটা জিনিস আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে আপনি এখন সাংবাদিককে জেলে ঢুকাচ্ছেন না, এটা ঠিক আছে, কিন্তু কোন সাংবাদিক যদি প্রফেসর ইউনূসের সমালোচনা করে, কোন সাংবাদিক যদি এখন যারা ক্ষমতাবান আছে তাদের সমালোচনা করে, সেই সাংবাদিক হয়তো জেলে যাবে না, কিন্তু তার রুটি রুজির উপর হাত পড়বে। সাংবাদিকদেরকে তো জেলে ঢোকানো হয়েছে। আমি বলতেছি হয়তো শেখ হাসিনার মতো এরকম হরে ধরে শেষ ধরে ঢুকানো হয়নি, কিন্তু ঢুকানো হচ্ছে, সেটার পরিমাণ হয়তো কম, কিন্তু তার ভোগান্তি কিন্তু কম। রাইট। এখন আমি রনির কাছে আবারও আসবো, কিন্তু একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে একটা বিষয় আমার নিজের খুব জানার ইচ্ছা, যে বাংলাদেশের রাজনীতির যে ন্যারেটিভগুলো রয়েছে বা রেটরিকগুলো রয়েছে, যেটাই বলি না কেন, সেখানে ভারত বিরোধিতা, পাকিস্তান বিরোধিতা, আমেরিকার কতটুকু সুদৃষ্টি রয়েছে আমাদের যারা ক্ষমতা কাঠামোয় রয়েছেন বা যেতে চান তাদের উপরে, এই বিষয়গুলো ঘুরে ফিরে আসে। মানে সাধারণ মানুষ এই বিষয়গুলো কতটুকু বোঝেন বা বুঝতে চান আমি জানি না, কিন্তু এগুলো নিয়ে এক ধরনের রহস্যময়তা রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র জনগণকে ঘিরেই আবর্তিত হচ্ছে, নাকি প্রকৃত অর্থে এখানে আরো বড় ধরনের ভূ রাজনীতি বা বিদেশি শক্তির যে কথা বলা হচ্ছে সেটার একটা ভূমিকা রয়েছে? কি মনে হয়? আপনার এই প্রশ্নটার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে সাধারণ মানুষ আর একটা হচ্ছে বাস্তবতা। সাধারণ মানুষের পারসেপশন নিয়ে যদি আমরা কথা বলি, আমি আপনাকে পরিষ্কারভাবে বলি, সাধারণ মানুষ তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, এই মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে, এমনকি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অভিজ্ঞতা থেকে তারা মনে করে তারা নিজেরা সরকার ফালায় দেয়, কিন্তু তারপর ভাবে নিশ্চয়ই এই সরকার আমেরিকা ফালাই দিচ্ছে। এটা হচ্ছে সাধারণ মানুষের পারসেপশন। কোথাও গন্ডগোল লাগলে তারা ভাবে নিশ্চয়ই পিছনে রর হাত আছে। হ্যাঁ, আমি যদি প্রফেসর ইউনূসের প্রশংসা করি তাহলে একদল ভাববে নিশ্চয়ই রবি
পাকিস্তানের কাছ থেকে টাকা খাইছে। রনি যদি আরেকজনের সমালোচনা করে বা আরেকজনের প্রশংসা করে তাহলে বলবে রনি নিশ্চয়ই র রিজেন। তো সাধারণ মানুষের বা সোশ্যাল মিডিয়ার পারসেপশনের মধ্যে প্রচুর ঘাপলা আছে, আমি সেই আলোচনায় যাইতে চাই না। কিন্তু ভূ রাজনীতি আমাদের এই অঞ্চলের ভবিষ্যৎ রাজনীতির পথরেখা প্রভাবিত করবে কি করবে না, আমি বলবো অবশ্যই করবে। ভূ রাজনীতি মানে এখনকার পৃথিবী আইসোলেটেড কোনো পৃথিবী না, এখনকার পৃথিবী একটার সাথে আরেকটা কানেক্টেড। এবং আপনি মনে রাখবেন যে পৃথিবীর কোনো দেশই আপনার আসলে বন্ধু না, আবার পৃথিবীর কোনো দেশ আপনার শত্রুও না। সবাই খোঁজে তার ব্যবসা, সবাই খোঁজে তার রাজনৈতিক সুবিধা, সবাই আঞ্চলিকভাবে প্রভাব বিস্তার করতে চায়। রাইট, রবি যেমন বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে চায় বা করেছে, পাকিস্তান কি সেটা চায় না? অন্য কোনো রাষ্ট্র কি সেটা চায় না? আমরা কি সেটা বুকে হাত রেখে বলতে পারবো? অবশ্যই চায়। প্রত্যেকের রোলটা, প্রত্যেকে ঝোলটা তার নিজের পাতের দিকে টানতে চায়, এটাই আন্তর্জাতিক রাজনীতি। এবং আপনাকে সেই কূটনৈতিক দক্ষতা, সেই রাজনৈতিক প্রজ্ঞা থাকতে হবে, যে প্রজ্ঞা দিয়ে আপনি আন্তর্জাতিক জায়গায় খেলতে পারবেন বা আন্তর্জাতিক জায়গায় ডিল করতে পারবেন। আমাদের অনেকে ধারণা যে আমাদেরকেও বিদেশি কোনো শক্তি কোলে নিয়ে আদর করবে। পৃথিবীর কোন দেশ আমাদেরকে কোলে নিয়ে আদর করবে না, আবার পৃথিবীর কোন দেশ আমাকে। রবি, খুব ছোট করে আপনি জুলাই অভ্যুত্থানে বা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেখানে আমরা দেখেছি যে আপনার লেখালেখি, আপনার অ্যাক্টিভিজম এবং আপনার যে অবস্থান, সেখানে প্রবলভাবে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং শেখ হাসিনার বা আগের যে সরকার, সেই স্বৈরাচার পতনের যে আন্দোলন কোট আনকোট, সেখানে ক্লিয়ারলি আপনার একটা বড় ভূমিকা ছিল। এখন আপনি এক বছর যেতে না যেতেই আমরা দেখি যে আপনার যে অ্যাক্টিভিজম, আপনার যে লেখালেখি, সেখানে ডক্টর ইউনূসের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি নিয়ে প্রবল আমি বলবো যে আপনার ইলিউশন নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। এটির কারণ কি? আপনি কি আশা করেছিলেন যে এক বছরে সবকিছু রাতারাতি বদলে যাবে? খুবই দরকারি একটা প্রশ্ন করছেন, আমি এই প্রশ্নটার উত্তর দিতে চাই। আপনি তো অনেক ভদ্রভাবে প্রশ্নটা করছেন, আমাকে আড্ডায় বলে রবি আপনার তো চরিত্রের ঠিক নাই। কেউ কেউ বলে সেটা আমি বলছি না, ঠিক নাই। আপনি কয়েকদিন আগে হাসিনার বিরোধিতা করছেন এবং ইউনূসকে স্বাগত জানাইছেন, এখন ইউনূসের বিরোধিতা করতেছেন। আপনার সমস্যা কথা। আমি বলি আমার কোথাও সমস্যা নাই ভাই। সমস্যা হচ্ছে আমি যদি একজন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়াকে বিশ্বাস করি, এটা কি আমার দোষ? এবং এরপর যদি সে বিশ্বাসটা ভঙ্গ করে, এটা কি আমার দোষ নাকি তাদের দোষ? আমি যদি এইটা বিশ্বাস করি যে ছেলেরা বন্দুকের নলের মুখে হাসিনার মতো এত আন্তর্জাতিক প্রভাব সম্পন্ন, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি আশীর্বাদ যার উপর ছিল, তাকে যে ছেলেরা ফেলে দিল, তারা ক্ষমতায় বসেই তারা দুর্নীতি করবে, তারা ক্ষমতায় বসেই দুর্নীতিতে যুক্ত হয়ে যাবে, তারা সকাল বিকাল ওয়েস্টিনে খেতে যাবে, এবং সেইটা নিয়ে আমি যদি সমালোচনা করি তাহলে সেটা আমার কেন দোষ হবে? সেটা তো তাদের দোষ। এই ছেলেরা যে স্বর্ণের একটা সময়, যে স্বর্ণ সুযোগ তারা হারালো, তাদের অমর হওয়ার সুযোগ ছিল, তারা অমর না হয়ে তারা কি করতো? তারা গেল হচ্ছে কি বলবো, তাদের নামে টেন্ডার বাণিজ্যের অভিযোগ, কেউ একজন পিস্তলের ম্যাগাজিন নিয়ে ধরা পড়ে, একজন উপদেষ্টা সকালের মন্ত্রিসভার মিটিং এ বা উপদেষ্টার মিটিং এ বা সচিবালয়ের মিটিং এ উঠতে পারেন না, কারণ তিনি ঘুম থেকে উঠতে পারেননি। এগুলি নিয়ে কথা বলতে এখন আমি পারবো না, যেহেতু আমি হাসিনার সমালোচনা করছি, কাজে এখন আমি এদের সমালোচনা করতে পারবো না। আপনি পারবেন না সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে এগুলো তো আমাদের সোসাইটিতে বা সমাজে প্রথিত, মানে এই সমস্যাগুলো তো আগে পরে ছিল, তো রাতারাতি তো এগুলো থেকে বেরিয়ে আসার কি সুযোগ রয়েছে? মানে একটা অভ্যুত্থান হয়েছে বা একটা আন্দোলন হয়েছে, এরপরে আপনি মানে খুব দ্রুততম সময় কি সেই পরিবর্তনগুলো চাচ্ছেন কিনা, সেটি নিয়ে আমার এক ধরনের ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি আছে। যার হয় না 9-এ, তার হয় না 90-তে। এমন কোন পরিবর্তন আমি গত 1 বছরে আশা করি নাই যে পরিবর্তন করতে 100 বছর লাগবে। আমি কি বলবো, আমি একজন তরুণ, আমি অল্প কিছু দিনের জন্য একটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছি। আমি এই সময় 2025 সালে বসে আমি এখনো সেই পুরা বস্তা পচা রাজনীতিবিদদের মতো
400 কোটি টাকা টেন্ডার পকেটে ঢুকাবো, নাকি আমি তরুণ হয়ে মানে উপদেষ্টা হয়ে আমি এমন কিছু করব যে আগামী 25 বছর মানুষ আমাকে মনে রাখবে, আমি আমার সোশ্যাল কারেন্সি বাড়াবো। আমি তো ভাবছিলাম যে এই পোলাপানগুলো সোশ্যাল কারেন্সির দিকে নজরটা দেবে, এই পোলাপান তাদের রেপুটেশনের দিকে নজরটা দেবে, তারা তো সেটা দিল না। এই পোলাপান একটা নতুন রাজনীতির সূচনা করবে। এখন আপনি বলেন, আপনাকে যদি এখন আমি বলি যে বলেন এখন ভালো দল কোনটা, আপনি কোনটারে বাঁচবেন? এখন আপনার সামনে কোন অপশন? আপনি ধন্যবাদ রবি, আমি পেয়েছি আমার প্রশ্নের উত্তর মোটামুটি আমি পেয়েছি। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি একটু রনি আপনার কাছে আসতে চাই যে রবির কথার ধারাবাহিকতায় আপনার কাছে একটু জানতে চাই, আমাদের যেহেতু সময় খুবই কম, একটু শর্ট করে যদি আপনি বলেন যে এই যে যাদের কথা বলা হচ্ছে তরুণরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে অনেকেই রাজনীতিতে এসছেন সরাসরি এবং ক্ষমতা কাঠামোর ভেতরেও রয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে এই রাজনৈতিক দল না করে বা ক্ষমতার এই কেন্দ্রে না গিয়ে যদি শুধুমাত্র প্রেশার গ্রুপ হিসেবে তারা থাকতেন, রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের পেতে বা বাস্তবায়ন করতে আর অনেক সুবিধা হতো? কি মনে হয়? ঠিক, আমি আপনার সাথে একমত। এটা অনেকেই বলতেছে হয় ক্ষমতা নিলে পুরাটা নেওয়া, আর না হলে একদম না নেওয়া, এটা সবচেয়ে ভালো হইতো। এটার সাথে আমি একমত। আর একটা বিষয় নিয়ে এখানে যেটা আলাপ হলো, দেখেন মত প্রকাশের স্বাধীনতার সাথে একটা বিষয় আমরা ভুলে যাই। এখন ধরেন মত প্রকাশের স্বাধীনতার জন্য কেউ আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য মতামত উৎপাদন করা শুরু করলো, সেটাকে নিশ্চয়ই আমরা মত প্রকাশের স্বাধীনতা বলবো না। কেননা মত প্রকাশের স্বাধীনতার বিষয়টির সাথে অলওয়েজ আপনার একটা মোরাল সাবজেক্টিভিটির একটা সম্পর্ক আছে, যে আপনি সবসময়ই অন্যায় অবিচার দেখলে এইভাবে রিয়াক্ট করেন কিনা, সেটা যে দলই হোক, যে রিজিমই হোক। তা না করে আপনার যদি ধরেন তাকে সার্ভ করার একটা রেকর্ড থাকে অন্যায়কে, অবিচারকে, তারপরে এখন এসে আপনি খুব বিপ্লবী কথাবার্তা বলতেছেন, এইটা এলাও করার সুযোগ নাই আর কি। ফলে মানে টলারেন্সি আমরা চাই, ভিন্ন মতের চর্চা আমরা চাই, কিন্তু ভিন্ন মতের চর্চার ক্ষেত্রে এটার একটা মোরাল বাউন্ডারি আছে, যে আপনি আপনার এই মোরাল ক্লারিফিকেশনটা আপনার আছে কিনা। মোরাল বাউন্ডারিটা কে সেট করবে? মোরাল বাউন্ডারিটা কে সেট করবে? জি না, আমি জানতে চাইছি যে মোরাল বাউন্ডারির কথা আপনি বললেন, এই সীমাটা বা বাউন্ডারিটা কে সেট করবে? এটা নিজে ঠিক করতে হবে। এটা যদি আপনি নিজে ঠিক করেন, নিজে ঠিক যদি না করেন, তাহলে কি হয়? তাহলে সমাজের একটা লিকুইডিটি ঘটে। তো এটাকে আমরা তরল সমাজ বলি। যখন যে পাত্রে যায়, যেমন আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগ ছিল, এখন আর কেউ আওয়ামী লীগ নেই, এখন ক্ষমতার জন্য বিএনপি জামাত হয়ে যাবে। এবং এখন যারা শক্তিশালী আছে, যেমন ধরেন জামাত অনেক বেশি শক্তিশালী, আপনি যদি তার সমালোচনা করেন, আপনার কি আস্থা রাখা হবে? আস্থা রাখা এটা তো হওয়া উচিত না। আপনি ধরেন আমরা সবসময় সমালোচনা করি, খারাপ জিনিসকে খারাপ বলি, ভালো জিনিসকে ভালো বলি। তো ফলে এখন ধরেন জামাত আমাকে 24 ঘন্টা গালাগালি করে, তাতে আমার কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। কিন্তু তার গালাগালি করার মধ্য দিয়ে কি হচ্ছে? তারা আওয়ামী কাঠামোটা যে তারা চর্চা করে, সেটা প্রুভ করতেছে ডে বাই ডে। আবার এট দ্য সেম টাইম বিএনপির যে সুশাসনটা দেওয়া দরকার, নিজেদের নেতাকর্মীদেরকে কানেক্টেড করে একটা জনবান্ধব রাজনীতি উপহার দেওয়া দরকার, সেটা তারা দিতে পারছে না। ফলে তাদের প্রতি মানুষের আস্থা ফিরে আসতেছে না। তো আমি সেটা সমালোচনা করব। আবার এখানে বাংলাদেশকে স্টেবল করার জন্য একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে। এখানে কোনো পলিটিক্যাল ইসলামিজম চলবে না। ফলে আপনি ধরেন ক্ষমতার প্রয়োজনে যেখানে দরকার সেখানে আপনি সেকুলারিজম করতেছেন, যেখানে দরকার সেখানে আপনি ওয়াজে ধর্ম বিক্রি করার চেষ্টা করতেছেন, ইসলামের বিকৃত আপনার ব্যাখ্যাকে ইসলামী ব্যাখ্যা আকারে হাজির করছেন। নো, এটা তো এলাও হবে না। আপনি তো একমাত্র ফোর্স না, আপনি তো একমাত্র অথরিটি না ইসলামের। এখানে আরো অনেক ইসলামী পার্টি আছে, আরো অনেক ধারা আছে, দেওবন্দি ধারা, এখানে মেইনস্ট্রিম ধারা। ফলে আপনাকে তো আমি অথরিটি আকারে মানতে রাজি না। ফলে আমি আপনার অথরিটি মানবো না, আপনাকে ক্রিটিক করব, এবং আমি সেফলি বাংলাদেশে থাকবো, আমি চলাফেরা করব, আমাকে কোনো গালিগালাজ করা হবে না, আমাকে নিয়ে মকারি করা হবে না। এইটাই হইলো আপনার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু এখন আপনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলে, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, সেই স্বাধীনতাই শুধু এলাও করেন যেটা আপনার দল বা আপনার ক্ষমতার সাথে সম্পর্কিত। নো, এটা না। মত প্রকাশের স্বাধীনতা কি এটা বলে না? ফ্রিডম একটা অলওয়েজ রেসপন্সিবিলিটির ব্যাপার, কিন্তু সেখানে একটা ট্রুথফুলনেসের ব্যাপার এট দ্য সেম টাইম। তো আমাদের এখানে সমাজে যেটা একটা সাফোকেটিং কন্ডিশন যদি আপনি তৈরি করে দেন, আপনি যদি মনে করেন একটা ক্যাডার ভিত্তিক সংগঠন আপনার, বা আপনি একটা বিরাট রাজনৈতিক দল, ফলে আপনার দিকে আমি প্রশংসা সুলভ দৃষ্টিতে অলওয়েজ তাকাইতে বাধ্য। নো, সরি। বাংলাদেশে 5 তারিখের পরে নাগরিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক নেতাকর্মী না। আপনি যত বড় মহান নেতাকর্মী হন না কেন, যত বড় মহান দলের সমর্থকই হন না কেন, অভ্যুত্থানের এজেন্সি পিপল। এটা পিপল আপরাইজিং হয়েছে। এটা জামাতের নেতৃত্বে কোনো অভ্যুত্থান হয় নাই, এটা বিএনপির ব্যানারে কোনো অভ্যুত্থান হয় নাই,
সাধারণ সমস্ত অভ্যুত্থানের কর্তা সত্তা প্লুরাল। ফলে আপনি এখন অভ্যুত্থানের দোহাই দিয়ে, আপনি নিজে অভ্যুত্থানের শক্তি এবং অন্যদেরকে অভ্যুত্থানের বিরোধী ট্যাগ দিয়ে আপনি আপনার ক্ষমতার রাজনীতি চরিতার্থ করবেন, হ্যাঁ, এটা পিওরলি আওয়ামী লীগের মডেল। ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত করার জন্য পিপল এজেন্সির উদ্বোধন ঘটাইতে হবে এবং ক্ষমতার সাথে ওই দলের না। আমি যেটা বলি, নতুন রাজনীতি বন্দোবস্ত কি? নতুন রাজনীতি বন্দোবস্ত হইল ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক। এবং এই কথা বললে এখানে শেষ করব, অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটনাটা কি ঘটে এটা মিশেল ফুকো আলোচনা করে দেখাইছে। মিশেল ফুকোর পাওয়ার যদি আপনারা আলোচনা করেন বা বুঝেন পড়েন, দেখবেন ক্ষমতা সবসময় টপ টু বটম ফাংশন করে, কিন্তু সেই ক্ষমতাটা যখন চ্যালেঞ্জ করা হয়, বিপ্লব বা অভ্যুত্থান টাইপের যখন কোনো ঘটনা ঘটে, তখন এটা উল্টায় যায়, এটা বটম টু টপ হয়ে যায়, ক্ষমতাটা নিচে নাইমা যায়। ফলে ক্ষমতাটা এখন নিচে নেমে আসছে, ক্ষমতাটা আমাদের হাতে, জনগণের হাতে। ফলে জনগণ, পিপল, নাগরিকদের আগায় আসতে হবে দেশ গঠন করার জন্য। এবং সেক্ষেত্রে যে রাজনৈতিক দলকে মনে হবে যে প্রপার না, তাদের সাথে ছলনা করছে, তাদের সাথে মিথ্যা কথা বলতেছে, তাদের সাথে চালাকি করার চেষ্টা করতেছে, তাদেরকে ভোট কেনার চেষ্টা করতেছে, ভোটের জন্য নানা রকম ভাবে প্রলোভন দেখানো হচ্ছে, যেখানে সেকুলার হওয়ার দরকার সেখানে নিজেকে সেকুলার দাবি করতেছে, যেখানে সেখানে ধর্মীয় দাবি করতেছে, তাদেরকে বর্জন করতে হবে। বর্জন করে ট্রান্সপারেন্ট একটা জায়গায় আসতে হবে। দেখেন, উইদাউট ট্রান্সপারেন্সি ট্রাস্ট তৈরি হয় না। আমাদের মানুষের মর্যাদা বোধ হারাই গেছে এই সমাজ থেকে। মানুষের মর্যাদা বোধ যদি আপনি ফিরায় না আনতে পারেন, সেই সমাজে কোনো রাজনীতি দাঁড়ায় না। আমাদের সমাজ অলওয়েজ। রবি, আপনার জন্য 30 সেকেন্ডস, আপনার কনক্লুডিং রিমার্ক। আসিফ এন্তাস রবি। আমার কনক্লুডিং রিমার্ক হচ্ছে যে সামনের দিনে রাজনীতি অসম্ভব কঠিন হতে যাচ্ছে। আমি আমাদের যে মূল ধারার বা প্রচলিত ধারার যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে আমি সতর্ক করতে চাই যে আপনাদের জন্য সামনে খুবই কঠিন দিন অপেক্ষা করছে। কারণ রাজনৈতিক নেতা বা মহান নেতাদের ব্যাপারে যে মিথ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রচলিত ছিল, সেই মিথগুলা গত 10 বছর ধরে ভেঙে গেছে। বিশেষ করে গত কয়েক বছরের অভিজ্ঞতা দেখেন, শ্রীলঙ্কার অভিজ্ঞতা দেখেন, বাংলাদেশের অভিজ্ঞতা দেখেন, নেপালের অভিজ্ঞতা দেখেন। এই অভিজ্ঞতাগুলোর সাথে আমাদের দেশের মানুষ, আমাদের খেয়াল রাখতে হবে, আগামী দিনের ভোটার হচ্ছে, ভোটারদের মধ্যে 5.1 কোটি ভোটার হচ্ছে অলমোস্ট ফার্স্ট টাইম ভোটার। তারা কিন্তু কোনো মিথে বিশ্বাস করে না, তারা কিন্তু কোনো মহান মতাদর্শে বিশ্বাস করে না, তারা কোনো মহান নেতার প্রতিও তাদের কোনো আস্থা নাই। অনেক ধন্যবাদ। আপনি যদি খেলার নতুন নিয়ম মেনে চলতে না পারেন, আপনি যেটা শিকার হবেন, মানুষ এবার ভোট দেবে। ধন্যবাদ। ভোটটা কি ভোট জানেন? রবি, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, একটি বাক্যে যদি শেষ করেন। ঠিক আছে, আপনাকে ফেলে দেওয়ার জন্য যে তাকে পছন্দ করে, ধরেন আমি বিএনপি কে ফেলে, ধরেন কথার কথা হিসেবে বলতেছে যে আমি বিএনপির কোন প্রার্থীকে পছন্দ না, অন্য সময় আমি ভোট দিতাম না বিএনপি কে, কিন্তু এখন পাবলিক কি করবে? বিএনপি কে পছন্দ না, আমি জামাতকে ভোট দেব। অনেক ধন্যবাদ আসিফ এন্তাস রবি এবং রেজাউল করিম রনি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি এক ধরনের শব্দালঙ্কার কিনা। আমরা এই বিতর্কে আসলে প্রথাগত যে বিতর্কের বিষয়গুলো হয়, পক্ষ বিপক্ষ থাকে, ঠিক সেই রকম বিষয় নিয়ে কাজ করছি না। আমরা মূলত চাই যে এটা একটা উন্মুক্ত বিষয় হিসেবে থাক, বিভিন্ন ধরনের মত এখানে আসুক, এক ধরনের ক্রস কানেকশন হোক, ক্রস কনভারসেশন হোক, এবং সেটির ভিতর দিয়ে, সেই বিতর্কের ভিতর দিয়ে আমরা সত্যের কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করব এবং সমাজে যাতে এটির একটি ধনাত্মক প্রভাব থাকে সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।